গল্পের শুরুতেই স্টেজের ওপর একটা বয় ব্যান্ডকে ডান্স করতে দেখা যায়, ঠিক যেমনটা বিটিএস। আর সেই বয় ব্যান্ডের পারফরমেন্স দেখার জন্য ওখানে অনেক ছেলেমেয়েরা ভিড় করে সেটা দেখছিল আর মজা করছিল। সেই সময় স্টেজের পেছনে আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাওয়া যায়, যার নাম সাদাও। আসলে এই বয় ব্যান্ডের পারফরমেন্স শেষ হয়ে গেলেই সাদাও গান গাইতে উঠবে, আর এতজনের মাঝখানে ওকে গান গাইতে হবে ভেবে ও খুব টেনশন করছে। এরপর সেই বয় ব্যান্ডের পারফরমেন্স শেষ হয়ে যায় আর সাদাও স্টেজের উপর উঠে আসে গান করার জন্য। কিন্তু সামনে এতজনকে দেখে সাদাওর প্রচণ্ড টেনশন হচ্ছিল, আর ও যখন সবেমাত্র গান গাইতে শুরু করবে তখনই ওর মাইক কাজ করছিল না। ঠিক এরকমই একটা বাজে স্বপ্নে সাদাওয়ের ঘুম ভেঙে যায়। ওই সময় ওর অফিসের বস ওকে ফোন করে জানায় যে 8টার সময় মিটিং রয়েছে, আর এখনও সাদাও কেন অফিসে এসে পৌঁছয়নি। এটা শুনে সাদাও একেবারে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে উঠে পড়ে, কারণ ও ভুলেই গিয়েছিল আজকে 8টার সময় মিটিংয়ের কথা। সাদাও সে তার নিজের বাড়িতে মা, বাবা, ঠাকুমা আর বোনের সঙ্গে একসাথেই থাকে। সাদাওয়ের বাবা রান্না করতে ভীষণ ভালোবাসে, আর সাদাওয়ের মা সবসময় অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সাদাওয়ের যে ছোট বোন রয়েছে তার নাম হৃদাও, সে এখন স্কুলে পড়াশোনা করছে। সকাল সকাল সাদাও সে সময় কারোর সঙ্গে কথা না বলে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়ে, কারণ ওকে ওই মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে। এরপর আমাদের গল্পের নায়ককে দেখতে পাওয়া যায়, যে আসলে সাউথ কোরিয়ান, আর সবেমাত্র আজকেই সে ভিয়েতনামে এসে পৌঁছেছে। আমাদের গল্পের নায়কের নাম হচ্ছে চানিউ। চানিউ সাউথ কোরিয়াতে একজন সুপারস্টার, আর ওকে দেখে ভিয়েতনামে তো বেশ কিছু মেয়েরা হাই হ্যালো করতে থাকে। হঠাৎ করেই সাদাওয়ের সঙ্গে সেই সময় চানিউয়ের ধাক্কা লেগে যায়। চানিউ সেই সময় উঠে দেখে যে এই ধাক্কা লাগার কারণে ওর 1.5 লাখ টাকার চশমা ভেঙে গেছে। কিন্তু এইসব দিকে সাদাওয়ের নজর একদম ছিল না, কারণ ওকে তো তাড়াহুড়ো করে অফিসে যেতে হবে। ও তখন চানিউকে সামান্য সরিটুকুও না বলে ওখান থেকে দৌড়ে চলে যায়, যেটা দেখে চানিউ আরও বেশি করে অবাক হয়ে যায়। চানিউ এসে ছুটতে তখন সাদাওয়ের হাতটা ধরে ওকে আটকায়, আর কোরিয়ান ভাষায় বলতে থাকে যে তুমি কি পাগল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না। সাদাও তো একেবারেই কোরিয়ান ভাষা বুঝতে পারে না। তখন চানিউ বলে ইংরেজিতে যে তুমি আমাকে ধাক্কা দিয়েছো, আমার চশমা ভেঙেছো, আর সামান্য সরিটুকু না বলে নিজের মতো চলে যাচ্ছ। সাদাও সে সময় দুঃখ মুখ করে বলে সে তো ইচ্ছে করে ধাক্কা দেয়নি, তাছাড়া তার আজকে অনেক তাড়া আছে। এইসব শুনে একদমই পাত্তা দেয় না চানিউ, আর কোরিয়ান ভাষাতে যা নয় তাই বলে অপমান করতে থাকে সাদাওকে। সাদাও সেই সময় কোরিয়ান ভাষাতেই উত্তর দেয় যে আমি ইচ্ছে করে করিনি, তাই এখানে আমার কোনো দায় নেই। এটা শুনে চানিউ খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি কোরিয়ান? সাদাও সেই সময় তাড়াতাড়ি করে ওর মুখে হাত দেয়, যে এই ধরা পড়ে গেল যে ও কোরিয়ান ভাষা জানে। আসলে সাদাওয়ের মা কোরিয়ান আর সাদাওয়ের বাবা হচ্ছে ভিয়েতনামিজ, আর মা কোরিয়ান হওয়ার জন্যই সাদাও কোরিয়ান ভাষা জানে। চানিউ বলে যে তুমি কোরিয়ান হওয়া সত্ত্বেও একটা মানুষকে ধাক্কা দিয়ে তাকে সরি বলছো না, এটাই তোমার কোরিয়ান কালচার। সাদাও তখন চুপ করে থাকে, কি বলবে বুঝতে পারে না। চানিউকে থামানোর জন্য ওর মাথা দিয়ে চানিউকে খুব জোরে মারে মুখে, আর বলে যে আমি এটা ইচ্ছে করে করিনি, আমাকে অফিসে যেতেই হবে। কথাটা বলে ওখান থেকে ও ছুটতে পালিয়ে যায় অফিসের দিকে। আর চানিউ সেই সময় সাদাওয়ের ওপর তো ভীষণ রেগে যায়। ঠিক সেই সময় ওখানে একটা স্টোর থেকে চানিউয়ের অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে আসে। এই অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে মিনজু। হঠাৎ করে চানিউয়ের অ্যাসিস্ট্যান্ট মিনজু অবাক হয়ে যায়, কারণ চানিউয়ের নাক থেকে রক্ত বেরোচ্ছিল, যেটা দেখে সাদাওয়ের ওপর তো আরও বেশি করে রাগ হয় চানিউয়ের। অন্যদিকে সাদাওকে দেখা যায় ও সেই সময় অফিসে চলে এসেছে, আর এতটাই বেশি দেরি করে এসেছে যে মিটিংটা অ্যাটেন্ড করতেই পারিনি। সেই জন্যই ওর প্রজেক্ট ম্যানেজার ওকে প্রচণ্ড বকাবকি করতে থাকে। সাদাও অনেকবার করে সরি চায়, কিন্তু তবুও সেই প্রজেক্ট ম্যানেজার মানতে চায় না, আর পরিবর্তে সেই ম্যানেজার বলে এই অফিস থেকে তুমি বেরিয়ে যাও। এটা শুনে তো সাদাও একেবারে অবাক হয়ে যায়। চাকরিটা প্রায় যায় অবস্থা, সেই জন্য মনের দুঃখে সাদাও চলে যায় ওর বেস্ট ফ্রেন্ড বুটার সঙ্গে একটা বারে, আর সেখানে গিয়ে মনের দুঃখে অনেক ড্রিঙ্ক করতে থাকে সাদাও। পরের দিন সকাল হয়ে গেলে একটা ফোন কলসে ওর ঘুম ভাঙে। আসলে অফিসের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে সে সাদাওকে কল করে অফিসে ডাকে। এরপর সাদাও চলে আসে ভাইস প্রেসিডেন্টের অফিসে। সেই প্রেসিডেন্ট বলে আমি জানি তুমি কাজে মন দিতে পারছো না বলে ম্যানেজার তোমাকে স্যাক করে দিচ্ছে, কিন্তু আমি তোমাকে একটা শেষ সুযোগ দিতে চাই, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তুমি এই অফিসে থাকতে পারবে। এটা শুনে তো খুব খুশি হয়ে যায় সাদাও, আর বলে আপনি যা কাজ দেবেন আমি সেটাই করব।
সেই ভাইস প্রেসিডেন্ট বলে যে চানিউকে অফিসে আনতে হবে, আর এই নামটা শুনে খুব অবাক হয়ে যায় সাদাও। রাত হয়ে গেলে সাদাও বাড়িতে চলে আসে আর ল্যাপটপে সেই চানুয়ের বেশ কিছু ভিডিও দেখতে থাকে। ও দেখতে পায় যে গতকাল চানিউ ভিয়েতনামে এসে পৌঁছেছে। চানিউ আসলে কে পপ স্টার আর সাথে সাথে কোরিয়ান অ্যাক্টর। ভিডিওটা দেখে সাদাও বলে যে এই ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে। ঠিক সেই সময় সাদাওর সঙ্গে গল্প করতে ওর ঠাকুমার রুমে আসে। যেদিন যেদিন রাতে ওর ঠাকুমার ঘুম আসে না সেদিন ও সারা রাত গল্প করেই সাদাওর সঙ্গে কাটিয়ে দেয়। আর সেরকমই আজকেও সাদাওয়ের ঠাকুমা এসেছে। সাদাওয়ের ঠাকুমার সঙ্গে সাদাওয়ের বন্ডিংটা একেবারে বন্ধুর মতো, তাই সাদাও তার ঠাকুমার কাছে সমস্ত মনের কথা বলে। আর সাদাওয়ের ঠাকুমা বুঝতে পারছে যে সাদাও নিজের জব নিয়ে অনেক চিন্তায় রয়েছে, আর সেই জন্যই সারাক্ষণ মনমরা হয়ে ঘুরে বেড়ায়। ও ঠাকুমা সেই সময় 2 বোতল অ্যালকোহল এগিয়ে দেয় সাদাওয়ের দিকে আর বলে যে তোমার দাদু যখন বেঁচে ছিল তোমার দাদু আর আমি মিলে এই ড্রিঙ্ক দুটো মাটির তলায় বানাতে দিয়েছিলাম। প্রায় 20 বছর হয়ে গেছে আজকে এই ড্রিঙ্ক দুটো আমি মাটির তলা থেকে তুলেছি। এটা কিন্তু যে সে ড্রিঙ্ক নয়, এটা তোমার দাদু আর আমি দুজনে অনেক স্বপ্ন নিয়ে বানিয়েছিলাম। একটা সময় ভেবেছিলাম তোমার দাদু আর আমি একসাথে বসে এই ড্রিঙ্কটা খাবো, কিন্তু তার আগেই তো তোমার দাদু এই পৃথিবী ছেড়ে চলে গেল, আর সেই জন্যই আমি এখন এটা তোমাকে উপহার দিচ্ছি। এই উপহার পেয়ে খুব খুশি হয়ে যায় সাদাও। পরের দিন সকাল হয়ে গেলেই চানিউকে দেখা যায় ও তখন অ্যাক্টিং কোম্পানিতে ঢুকছিল, আর সেই জন্য প্রচুর ছেলেমেয়েরা ওকে ভিড় করেছিল। আর ওই ভিড়ের মধ্যেই সাদাও ছিল, কারণ ওকে তো চানিউকে নিয়ে অফিসে যেতে হবে, ভাইস প্রেসিডেন্ট এরকমই বলেছে। সাদাও সেই সময় চানিউয়ের পেছন পেছন যেতে গেলে চানিউয়ের বডিগার্ডরা ওকে আটকে দেয় আর ওদেরকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় সাদাও। আর ঢুকে সোজাসুজি ধাক্কা লাগে আবারও চানিউয়ের সঙ্গে, তাতে করে দুজনই মাথায় ঠোকা খায়। সেই সময় দুজন দুজনকে দেখে একেবারে অবাক হয়ে যায়। চানিউয়ের মনে পড়ে যায় যে কালকে সকালবেলা তো এই মেয়েটার সঙ্গেই ওর ধাক্কা লেগেছিল, ওর কত লাখ টাকার চশমার ক্ষতি হয়েছিল, তার ওপর নাক থেকেও রক্ত বেরিয়েছিল। আর সাদাওয়ের মনে পড়ে যায় যে এর সঙ্গে ধাক্কা লাগার কারণেই ওর অফিসে যেতে দেরি হয়েছে আর মিটিংটাও অ্যাটেন্ড করতে পারেনি, আর এখন নাকি এই চানিউকে নিয়েই ওকে আবার অফিসে যেতে হবে। মানে এটা কোনো কথা? এটা বুঝতে পেরে সাদাও তখন ওখান থেকে পালাতেই যাবে, কিন্তু চানিউয়ের বডিগার্ডরা ওকে আটকে ফেলে। চানিউ বলে দেখলে তো আমাদের আবারও দেখা হলো। আর এদিকে বেচারি সাদাওয়ের অবস্থা তো একেবারে যাচ্ছে, তাই ও তো ভীষণ ভয় ভয়ে আছে। সাদাও আর চানিউ সেই সময় দুজন দুজনকে ধাক্কা মারতে শুরু করে। সাদাও বলে কালকে সকালে যা যা হয়েছে সমস্ত কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, আর কালকের জন্য সাদাও চানিউয়ের কাছে আজকে সরি চাই, যেটার একদমই পাত্তা দেয় না চানিউ। ওদের দুজনের মধ্যে আবারও মারপিট লেগে যায়। ঠিক সেই সময় মিনজু আসে ওদের মারপিট থামানোর জন্য। যেহেতু মিনজু চানিউয়ের অ্যাসিস্ট্যান্ট, তাই ওর তো একটা দায়িত্ব আছে। মিনজু যখন সাদাওকে দেখে ওর দিকে অবাক হয়েই তাকিয়ে থাকে। আসলে ছোটবেলায় সাউথ কোরিয়ার একটা স্কুলেই পড়াশোনা করতো সাদাও, আর সেখানেই মিনজু আর সাদাও একই স্কুলে পড়তো, আর ওরা দুজন একে অপরের বন্ধু ছিল। আজকে অনেক বছর পর ওদের দুজনের আবারও দেখা হয়েছে। এরপরে সাদাও ওর অফিসে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করতে থাকে চানিউকে, কিন্তু চানিউ যেহেতু সাদাওয়ের উপর অনেক রেগে রয়েছে সেই জন্য ওর কথাতে তো কিছুতেই রাজি হয় না। আসলে সাদাওয়ের কোম্পানি থেকে একটা ব্র্যান্ডের ফটোশ্যুট রয়েছে, আর সেখানে ওরা চায় চানিউকে দিয়ে ফটোশ্যুট করতে, মানে ওকে মডেল বানাতে। সাদাওয়ের এই অফার চানিউ মুখের ওপর রিজেক্ট করে দেয়, যেটা দেখে খুবই মন খারাপ হয়ে যায় সাদাওয়ের। চাকরি বাঁচানোর এটাই ছিল একমাত্র শেষ রাস্তা। চানিউ যখন ওখান থেকে চলে যাচ্ছিল সাদাও ওর হাত ধরে আটকায়। ব্যাগ থেকে সেই ওর ঠাকুমার দেওয়া একটা ওয়াইনের বোতল এগিয়ে দেয় চানিউয়ের দিকে আর বলে এটা আমার দাদু আর ঠাকুমা একসাথে বানিয়েছিল, আর এটা 20 বছরের পুরনো। আমার ঠাকুমা বলেছে এটা কোনো সাধারণ ওয়াইন নয়, এই ওয়াইনের নাকি অনেক কার্যক্ষমতা আছে। চানিউ সেই সময় ওই ওয়াইনের বোতলটা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে তোমার কি আমাকে দেখে মাতাল মনে হয় যে তুমি আমাকে ওয়াইন দিয়ে পটাতে এসেছো? সাদাও সেই সময় মেঝে থেকে সেই ওয়াইনের বোতলটা তুলে নেয় আর তারপরে টেবিলের ওপর রেখে বলে আমি জানি আমি কিছু জিনিস ভুল করেছি, এবার তোমার সিদ্ধান্ত তুমি আমার প্রপোজালে রাজি হবে কিনা। এটা যখন আমি তোমার নাম করে এনেছি তখন তুমি নেবে, না হলে তুমি ফেলে দিও। সাদাওর কোনো কথায় পাত্তা না দিয়ে চানিউ ওখান থেকে চলে যাওয়ার সময় সাদাও আবারও চানিউয়ের হাতটা ধরে আটকায় আর বলে যে তুমি যদি আমার প্রপোজালে রাজি না হও তাহলে কোম্পানি থেকে আমাকে ফায়ার করে দেবে। চানিউ বলে সেটা তো আমার জন্য গুড নিউজ। কথাটা বলে ওখান থেকে চানিউ চলে যায়।
সাদাওয়ের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, ওর চাকরিটা চলেই যাবে এবারে। চানিউয়ের অ্যাসিস্ট্যান্ট মিঞ্জু সেই সময় ওই ওয়াইনের বোতলটা নিয়ে ওখান থেকে চলে যায়। ওখান থেকে চানিউ যখন ফিরছিল ঠিক সেই সময় মিঞ্জুর ফোনে কল আসে চানিউয়ের প্রেসিডেন্টের। আর এই প্রেসিডেন্টের কল দেখেই বেশ কিছুটা চিন্তিত হয়ে যায় চানিউ। সেই প্রেসিডেন্ট আজকে সন্ধেবেলা চানিউকে দেখা করতে বলে। এরপর সেই প্রেসিডেন্টকে দেখা যায় যে বারে আরও বেশ কিছু ছেলে মেয়েদের সঙ্গে মিটিং করছিল। আর ঠিক সেই সময় ওখানে চানিউ চলে আসে। চানিউয়ের মুখ দেখে বোঝা যায় এই প্রেসিডেন্টকে চানিউ সেরকম একটা পছন্দ করে না। এই প্রেসিডেন্ট আসলে চানিউয়ের নিজের বাবা। চানিউয়ের যেহেতু অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে সেই জন্য নিজের বাবা হয়ে চানিউকে অনেকভাবে ব্যবহার করে। আর সেই জন্যই ওর বাবাকেও একদম পছন্দ করে না। ওদের মধ্যে একটা কন্ট্রাক্ট রয়েছে যেটা 1 মাস পরেই শেষ হয়ে যাবে। আর এই 1 মাস পরে চানিউ এই প্রেসিডেন্ট মানে তার নিজের বাবার এই কোম্পানির হাত থেকে মুক্তি পাবে। চানিউ যখন ওর বাবা মানে প্রেসিডেন্টের সঙ্গে খারাপ বিহেভ করে ওর বাবা খুব রেগে যায় আর চানিউ পাত্তা না দিয়ে ওখান থেকে চলে আসে। চানিউ যখন ওখান থেকে ফিরছিল ওর প্রেসিডেন্টের সঙ্গে বাজে ব্যবহার করার জন্য ওর নিজেরই মনটা অনেক খারাপ হয়ে যায়। গাড়ি থেকে নামার সময় পাশের সিটে ও সেই ওয়াইনের বোতলটা দেখতে পায় যেটা সাদাও ওকে দিতে চেয়েছিল। আসলে মিঞ্জু চানিউয়ের গাড়িতে এটা রেখে দিয়েছে। চানিউ এরপর বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসেই দেখতে পায় যে ওর মা ওর জন্য খাবার তৈরি করছে। চানিউ ওর মাকেও একদম সহ্য করতে পারে না, ওর মার সঙ্গে খুব বাজেভাবে ব্যবহার করছিল। আর সাথে সাথে ওর মাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আর কোনোদিনও যেন ওর মায়ের ছায়া এই বাড়িতে না আসে সেই কথাও বলে দেয়। আজকে রাত 12টা বেজে গেলেই চানিউয়ের জন্মদিন, আর সেই জন্যই ওর মা এসেছিল ওকে সারপ্রাইজ করতে। কিন্তু চানিউ যে নিজের মাকে একদমই পছন্দ করে না। চানিউয়ের এই ব্যবহারে ওর মা অনেক কষ্ট পায় আর চানিউ এসব দিকে না পাত্তা দিয়ে চলে যায়। আর ঘরের ভেতর ঢুকে চানিউ নিজেই অনেক কষ্ট পেতে থাকে। অন্যদিকে মন খারাপ করে সাদাও বাড়িতে ফিরে আসে। ও বুঝতে পেরে গেছে ওর এই জবটা আর থাকবে না। কিছুক্ষণ পর সাদাও নিজের বেডরুম থেকে ড্রয়িং রুমে আসতেই দেখতে পায় যে ওর মা ওর জন্য অনেক রকমের খাবার বানিয়ে টেবিলে সাজিয়ে রেখে গেছে। ওখানে একটা চিরকুট ছিল যেখানে লেখা ছিল শুভ জন্মদিন, পারলে আমার বানানো খাবারগুলো খেয়ে দেখো। কিন্তু এসব কিছুই চানিউয়ের ভালো লাগে না। ও তখন নিজের বিরক্তিবোধ কাটানোর জন্য ড্রিঙ্কের খোঁজ করতে থাকে, কিন্তু পুরো বাড়িতেই সমস্ত ড্রিঙ্ক শেষ। ওর তখন মনে পড়ে যায় যে আজকে সাদাও ওকে একটা ওয়াইনের বোতল দিয়েছে। অন্যদিকে মন খারাপ করে সাদাও যখন বিছানায় শুয়েছিল ওর সামনেও বাকি আরেকটা ওয়াইনের বোতল ছিল। ওরা দুজনেই সেই সময় ওয়াইনের বোতলটা একদম একসাথে খোলে আর একসঙ্গেই ড্রিঙ্ক করতে থাকে। এই ওয়াইনটা খেয়েই দুজনেই নিজের জীবনের যে দুঃখের মুহূর্তগুলো সেগুলোকে কাটানোর চেষ্টা করছিল। আর যে যার মতো ড্রিঙ্ক করে তারপর রাতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালের অ্যালার্মে সাদাওয়ের ঘুম ভাঙে। ও ঘুম থেকে উঠে চারিদিকে সমস্ত কিছু দেখে খুব অবাক হয়ে যায়, মনে হচ্ছে যেন এই জায়গাটাতেও প্রথমবার এসেছে। তারপর সাদাও যখন নিজের চেহারাটা আয়নায় দেখে ও একেবারে অবাক হয়ে চিৎকার করে ওঠে। আর অন্যদিকে সাদাওকে দেখা যায় ওরও ঠিক একই অবস্থা হয়, মানে নিজের চেহারা দেখে নিজেই চিৎকার করে। এই চিৎকারের আওয়াজ শুনে সাদাওয়ের মা আর বাবা হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে ছুটে আসে। এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, হঠাৎ করে চিৎকার করছো কেন তুমি? সাদাও জিজ্ঞাসা করে তোমরা কে? নিজেদের মেয়ের মুখে এরকম প্রশ্ন শুনে স্বাভাবিকভাবে ওরাও অনেক অবাক হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে সাদাও কাউকে চিনতে পারছে না, এমনকি নিজেকেও না। সাদাওয়ের বাবা ভাবে যে জব নিয়ে অনেক ডিপ্রেশনে আছে সাদাও, আর সেই জন্যই সাদাও হয়তো এরকম করছে। ওর বাবা যদি এখন সুন্দর করে রান্না করে সাদাওকে খাওয়ায় তাহলে হয়তো সাদাও ঠিক হয়ে যাবে। কিন্তু সাদাও তো কিছুই বুঝতে পারে না আর বলতে থাকে এসব আমার সাথে কি হয়ে গেল। আর অন্যদিকে চানিউকে দেখা যায় ও তো একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ঠিক সেই সময় ওখানে মিঞ্জু চলে আসে আর চানিউকে এভাবে কান্না করতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। চানিউ সেই সময় ভিয়েতনাম ভাষায় জিজ্ঞাসা করে মিঞ্জু তুই এখানে? মিঞ্জু বলে স্যার আপনি ভিয়েতনামিজ ভাষাও জানেন? কিন্তু আপনাকে তো আগে কোনোদিনও ভিয়েতনামিজ বলতে শুনিনি আমিও কিন্তু ভিয়েতনামিজ ভাষা জানি, তাই আপনার যদি কখনো হেল্প লাগে আমাকে কিন্তু অবশ্যই বলবেন। এদিকে চানিউ তো একেবারে চিন্তায় পড়ে গেছে, কি করবে কি বলবে কিছু বুঝতেই পারছে না। মিঞ্জু বলে আজকে আপনাকে কোম্পানির মিটিংয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিন। ঠিক সেই সময়ই সাদাও চানিউকে ফোন করে আর হেব্বি উল্টোপাল্টা বলতে থাকে। আসলে ব্যাপারটা হয়েছে গত রাতে একই সময় ওই ওয়াইন দুটো খাওয়ার পরে ওদের শরীর অদল বদল হয়ে গেছে। মানে চানিউ সাদাওয়ের শরীরে চলে এসেছে আর সাদাও চানিউয়ের শরীরে চলে গেছে, আর সেই জন্যই তো ওরা নিজেদেরকে এইভাবে দেখে ভীষণ অবাক হয়ে গেছে।
ওরা দুজনেই বলতে থাকে যে আমাদের হঠাৎ করে কি হলো, আমরা এরকম হয়ে গেছি কি করে, কিন্তু কেউই বুঝতে পারছে না যে আসলে ওই ড্রিঙ্কটা খাওয়ার পরেই এরকমটা হয়েছে। এরপর চানিও ফোনটা রেখে দেয়, আর এই ফোনটা কেটে দেওয়ার কারণে সাদাও তো অনেক রেগে যায়। চানিওর ভেতরে থাকা সাদাও ভাবে, আচ্ছা এখন তো আমি চানিও হয়ে গেছি, তার মানে আমাকে দেখলেই এখন সবাই ছবি তুলতে আসবে, অটোগ্রাফ চাইতে আসবে, আমি তো এখন ভীষণ বড় স্টার। এইসব ভেবে ওর খুব খুশি লাগে, কিন্তু হঠাৎ করেই ওর কেমন একটা অন্যরকম ফিল হয়। আসলে চানিও সেই সময় টয়লেট পেয়েছে, আর একটা ছেলেদের পেনিস দিয়ে কিভাবে টয়লেট করতে হয় সেটা তো সাদাও জানে না, আর না তো কোনোদিনও এরকম করেছে। তাই প্রথমবার ছেলেদের মতো টয়লেট করতে গিয়ে সাদাও একেবারে অবাক হয়ে যায় আর চিৎকার করতে থাকে। আর এদিকে সাদাওয়ের ভেতরে থাকা চানিউল পড়ে গেছে মহাজালায়। যেহেতু সাদাও তো একজন মেয়ে, তাই ওকে তো ব্রা পরতেই হবে, আর এদিকে ব্রা কিভাবে লাগাতে হয় সেটা চানিউ জানেই না, তাই কোনোভাবেই এই ব্রা পরতেও পারছে না। চানিউ পড়ে গেছে মহাজালায়। এরপর চানিউ চলে যায় সেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে কোম্পানিতে। চানিউয়ের প্রেসিডেন্ট কোনোভাবেই চায় না যে চানিউ এই ভিয়েতনামে থাকুক আর কোরিয়ার প্রজেক্টগুলোকে ক্যান্সেল করুক। আর এখন তো এমনিতেও চানিউয়ের শরীরের ভেতরে সাদাও রয়েছে, তাই উঁচু গলায় কিভাবে কথা বলতে হয় সেটা সাদাও জানে না। তাই প্রেসিডেন্ট যা অর্ডার দেয় সেটাই চানিউ মেনে নেয়। আর চানিউয়ের হঠাৎ করে এরকম হাবভাব দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় প্রেসিডেন্ট। আর অন্যদিকে সাদাওকে দেখা যায় ওর ভেতরে তো এখন চানিউ রয়েছে, আর ও চলে এসেছে আজকে সাদাওয়ের অফিসে। আর সেখানে এসে ও একেবারে এক ভাব দেখাতে থাকে। সেই সময় সেই প্রজেক্ট ম্যানেজার ওখানে আসে, এসে সাদাওকে উল্টোপাল্টা কথা বলে, কিন্তু সাদাও তো এই ম্যানেজারকে একদম সহ্য করে না আর জিজ্ঞাসা করে আপনি কে। ম্যানেজার এটা শুনে তো একেবারে অবাক হয়ে যায়। ঠিক সেই সময়ই চানিউ ফোন করে সাদাওকে। ওই ফোনটা রিসিভ করার জন্য সাদাও যখনই ওখান থেকে উঠে যাবে, প্রজেক্ট ম্যানেজার সাদাওকে বাধা দেয়, আর সেই সময় সাদাও প্রজেক্ট ম্যানেজারকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে আসে। সেই প্রজেক্ট ম্যানেজার বেচারা নিচে পড়ে যায়, আর সাদাওয়ের মধ্যে হঠাৎ করে এই পরিবর্তন দেখে সে নিজেই অনেকটা অবাক হয়ে যায়। এরপর চানিউ ফোন করে সাদাওকে জানিয়ে দেয় যে প্রেসিডেন্ট যা বলেছে ও সেই কথাই মেনে নিয়েছে। এটা শুনে তো খুবই রেগে যায় সাদাও, কারণ এমনিতেই সাদাওয়ের ভেতরে থাকা চানিউ প্রেসিডেন্টকে একদম সহ্য করতে পারে না। সাদাও বলে এবার আমি যা যা বলবো তুমি সেইটাই করবে। এরপরে চানিউকে দেখা যায় ও একটা প্রেস কনফারেন্সকে ডেকেছে, যেখানে সমস্ত মিডিয়া হাজির ছিল। ওখানে ও ভিয়েতনামের কিছু কোম্পানিকে প্রমোট করার জন্য এই ইন্টারভিউটা ডেকেছে। আর এই ইন্টারভিউ যখন দেখতে পায় ওই প্রেসিডেন্ট, সে তো ভীষণ রেগে যায়। সে তো বরাবরই চেয়ে এসেছে এই ভিয়েতনাম থেকে সাউথ কোরিয়াতে চানিউ ফিরে যাক, আর এখন চানিউ আর ও কোম্পানিকে প্রমোট করার জন্য কনফারেন্স ডেকেছে, মানে এখন ভিয়েতনামে চানিউ থাকছে, যেটা ওই প্রেসিডেন্ট কিছুতেই মেনে নিতে পারে না। এদিকে ওই কনফারেন্স শেষ করে বেরিয়ে ভীষণ খুশি হয়ে যায় চানিউ, কারণ আজকে ওকে অনেক ছবি তুলেছে, সমস্ত মিডিয়ার নজর খালি ওর ওপরেই ছিল, আর সেই জন্য ও তো একেবারে নাচ করতে থাকে। মিনজু চানিউয়ের ভেতর হঠাৎ করেই এই পরিবর্তন দেখে খুব অবাক হয়ে যায়, আর ভাবতে থাকে যে তার স্যারের কি হলো। অন্যদিকে সে প্রেসিডেন্টকে দেখা যায় ও আরেকজন সাউথ কোরিয়ান অ্যাক্টরের সঙ্গে কন্ট্রাক্ট বানাতে চাইছে, আর তার সঙ্গেই প্ল্যানিং করছে কিভাবে চানিউয়ের ক্ষতি করা যায়। এরপর সাদাওকে দেখা যায় ও অফিসে বসে কাজ করছিল, সেই সময় ওর যে বেস্ট ফ্রেন্ড বুটা ওকে বলে তোকে আজকে এই সাজে দারুণ লাগছে। এদিকে এই বুটাকে তো সাদাও চিনতে পারছে না আজকে। এরপর চানিউ সেই কোম্পানি থেকে যখন বেরোয়, সমস্ত ফ্যান ফলোয়ার্সরা ওকে ঘিরে ধরে। আর যেহেতু প্রথমবার এই সমস্ত কিছু হচ্ছে চানিউয়ের সঙ্গে, চানিউ তো প্রচণ্ড এনজয় করছে, ওর দারুণ লাগছে, আর কেমন মেয়েদের মতোই হাব ভাব করছে। এরপরে মিনজু চানিউকে নিয়ে চলে আসে সাদাওয়ের অফিসে, যাতে এখানে আসলে সাদাওয়ের চাকরিটা থেকে যায়। ঠিক সেই সময় ওখানে সাদাও চলে আসে। সাদাও এসে বলে চানিউয়ের সঙ্গে আমি আলাদা করে কথা বলবো। এটা শুনে মিনজু সেই সময় চানিউকে একা ছেড়ে ওখান থেকে চলে আসে। এরপর ওখানে অফিসে যতজন এমপ্লয়ি ছিল, চানিউ আর সাদাওকে ছেড়ে সবাই চলে যায়। এরপরে সাদাও আর চানিউ একে অপরের সঙ্গে কথা বলতে বসে। ওরা আলোচনা শুরু করে যে হঠাৎ করে ওদের সঙ্গে এই ঘটনাটা ঘটলো কিভাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিভাবে ঘটেছে ওরা কেউ বুঝতেই পারছে না। চানিউ তো তখন মেজাজ দেখাতে থাকে সাদাওকে। চানিউয়ের ভেতরে থাকা সাদাও বলে আমি রোম্যান্টিক মুভিতে দেখেছি, এমন নিশ্চয়ই কিছু তো একটা জিনিস হয়েছে যেটার জন্য আমাদের শরীর অদল বদল হয়ে গেছে, কিন্তু এসব ব্যাপারে চানিউ মানে সাদাওয়ের কোনো ধারণাই নেই।
তখনই কথা বলতে বলতে ওরা দুজন বার করে ফেলে যে গত রাতে ওরা দুজন ওই একই ওয়াইন খেয়েছে। তার মানে ওই ওয়াইনটা খাওয়ার পরেই ওদের দুজনের মধ্যে এই রকম বদলে গেছে সব। চানিউ বলে, আমার ঠাকুমা বলেছিল এটা কোনো সাধারণ ওয়াইন নয়। আমি সবসময় একজন স্টার হতে চেয়েছিলাম, যেখানে সবার নজর শুধুমাত্র আমার ওপরে থাকবে। আর সাদাও বলে, আর আমি সবসময় সমস্ত নজর থেকে একটু রেস্ট পেতে চেয়েছিলাম। আর ব্যাস, ওদের দুজনের মনের ইচ্ছে ওই ওয়াইন পূরণ করে দেয়। সেই সময় ভাইস প্রেসিডেন্ট আসে চানিউয়ের সঙ্গে দেখা করতে। আর চানিউয়ের এরকম মেয়েলি আচরণ দেখে সেই ভাইস প্রেসিডেন্ট একেবারে অবাক হয়ে যায়। এরপর চানিউ কন্ট্রাক্টে সাইন করে দেয় আর সাদাওয়ের কোম্পানির সঙ্গে একটা ডিল হয়ে যায় ওর। কিন্তু এই ভাইস প্রেসিডেন্টের মনের ভেতর থেকে খটকা কিছুতেই কমে না। এরপরে চানিউ সাদাওকে নিয়ে চলে আসে সাদাওয়েরই বাড়িতে। আর ওখানে চানিউ চুপি চুপি ঢুকতে থাকে, কারণ যেহেতু ও এখন একটা ছেলের শরীরের ভেতর রয়েছে। ওর ঠাকুমা মা বাবা যদি দেখতে পায় বাড়িতে ছেলে এসেছে, তাহলে তো পুরো বাড়ি হয়তো ওরা মাথায় তুলবে। তাই লুকিয়ে চুরে ওরা তাড়াতাড়ি করে সাদাওয়ের বেডরুমে চলে আসে। সাদাওয়ের ফোনে তখন মেসেজ আসে, কালকে 7টার কথা কিন্তু ভুলে যেও না। সাদাও বলে, তোমার কি কালকে কোনো ডেট আছে নাকি? চানিউ বলে, আসলে ও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, তাই কালকে একটুখানি ডিনার করব বলে ভেবেছি। তাই তোমার কর্তব্য ওই ডেটে গিয়ে মেয়েলি আচরণ করা, এরকম ছেলে ছেলে নয়। আর মনে রেখো, তোমার জন্য আমার এই রিলেশনটা যেন ঠিকঠাক থাকে। সাদাও বলে, এমনিতেই আমার এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। এরপর সাদাও চুপি চুপি বেডরুম থেকে নিচে নেমে আসে। আসলে ও ওই ওয়াইন খুঁজতে এসেছে। ওরা দুজনেই এই ওয়াইন খোঁজার জন্যই এই বাড়িতে এসেছে। যদি ওই ওয়াইন আবার পাওয়া যায় আর ওরা দুজন খেয়ে আবারও আগের মতো নিজেদের শরীর বদলে নিতে পারবে। কিন্তু ওখানে কোথাওই সাদাও ওয়াইন খুঁজে পায় না। ঠিক সেই সময় পেছন ঘুরতে ও ঠাকুমার সাথেও দেখা হয়ে যায় আর খুব ভয় পেয়ে যায়। ও ঠাকুমা জিজ্ঞাসা করে, কি খুঁজছিলে তুমি? সাদাও বলে, তুমি কি করে বুঝতে পারলে যে আমি খুঁজছি? ও ঠাকুমা সেই ওয়াইনের বোতল এগিয়ে দিয়ে বলে, তুমি এইটাই খুঁজছিলে এতক্ষণ ধরে, তাই না? কিন্তু ও কিছুতেই ওই বোতলটা সাদাওয়ের হাতে তুলে দেয় না। সাদাও তখন ও ঠাকুমাকে অনেক রিকোয়েস্ট করে ওটা চাইতে থাকে। তাই ঠাকুমা সেই সময় সাদাওকে ওটা দিয়েই দেয়। এরপর দুজনে একেবারে মুখোমুখি বসে আর ওয়াইনটা খাবে বলে একেবারে তৈরি হয়ে যায়। ওরা এটুকু তো বুঝতে পেরেছে যে গত রাতে এই ওয়াইনটা খাওয়ার পরে ওদের মধ্যে এই বদলটা এসেছে। তাই এখন যদি ওরা আবারও একই সময় ওয়াইন খায়, তাহলে ওরা আবারও আগের মতো হয়ে যেতে পারবে। প্রথমে সেই ওয়াইন চানিউ একটু খায় আর তারপরে সাদাও। আর ওয়াইনটা খাওয়ার সাথে সাথেই দুজন মিলে একসাথেই ঘুমিয়ে পড়ে। বেশ খানিকক্ষণ পরে সাদাওয়ের আগে ঘুম ভাঙে আর ঘুম থেকে উঠে ও একেবারে অবাক হয়ে যায়, কারণ ওর সামনে শুয়ে রয়েছে চানিউ। কিন্তু ব্যাপারটা হয়েছে, এবার একসঙ্গে ওয়াইন খাওয়ার পরেও ওদের মধ্যে কিন্তু বদল আসে না। এই তো চানিউয়ের শরীরে সাদাও আর সাদাওয়ের শরীরে চানিউ রয়ে যায়। এই চিৎকার শুনে সেই সময় সাদাওয়ের মা বাবা সাথে সাথে ছুটে আসে। আর সাদাওয়ের রুমে অন্য একটা ছেলেকে দেখে ওরা তো একেবারে অবাক হয়ে যায়। তখনই সাদাওয়ের বাবা চানুয়ের মাথায় একটা সোপিস ছুঁড়ে মারে। কিছুক্ষণ পরে সাদাওয়ের বাবা আবার নিজের হাতে রান্না করে সেটা চানুকে খেতেও দেয়। সাদাও তখন বলে, আসলে মা বাবা, আমি ভেবেছিলাম আমাদের এই কথাটা তোমাদেরকে বলবো, কিন্তু আসলে বলা হয়নি। কারণ সাদাওকে তো এখন ওর মা বাবাকে কিছু একটা বলে মেকআপ দিতে হবে। সেই জন্যই সাদাও বানিয়ে বলে যে ও রিলেশনশিপে রয়েছে চানিউয়ের সঙ্গে, আর সেই জন্যই ওরা একই রুমে একটু সময় কাটাচ্ছিল। না হলে তো সাদাওয়ের মা বাবা ওই কোনো কিছুই বিশ্বাস করবে না যে ওদের শরীর অদল বদল হয়ে গেছে। ঠিক সেই সময়ই সাদাওয়ের বোন রিদাও স্কুল থেকে ফিরে আসে। আর যখনই ওদের খাওয়ার টেবিলে দেখতে পায় চানিউ বসে রয়েছে, ও তো একেবারে অবাক হয়ে যায়। কারণ এই রিদাও সে চানিউয়ের অনেক বড় ফ্যান। আর সাদাওয়ের ঠাকুমাও খুব খুশি হয়ে যায়, কারণ সেও চানিউয়ের অনেক গান শুনেছে। ওরা তখন সবাই মিলে একসঙ্গে আবারও খেতে বসে আর রিদাও চানিউয়ের সঙ্গে সেলফি তোলে। সাদাওয়ের শরীরের ভেতরে থাকা চানিউ দেখে যে সাদাওয়ের মা বাবা কত ভালো মানুষ। তারা দুজনে সাদাওকে নিজের মেয়ে হিসেবে কতটা ভালোবাসে। কিন্তু অন্যদিকে চানিউ তো তার নিজের মা বাবাকে সহ্য করতেই পারে না। এরপরে চানিউ আর সাদাও দুজন মিলে চলে যায় একটা রেস্টুরেন্টে। সেখানে সাদাও বলে যে এবারে আমরা কি করব। চানিউকে এতটা নাটক করতে দেখে সাদাও সেই সময় ওর মুখের মাস্কটা খুলে ফেলে। চানিউ বলে, সবাই যদি চিনে যায় তাহলে কি হবে? সাদাও বলে, তোমাকে চিনে নিলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। এটা শুনে চানিউ সেই সময় মাস্ক আর সানগ্লাস সবটাই খুলে ফেলে।
সাদাও জিজ্ঞাসা করে তোমার সামনে আর কি কি কাজ রয়েছে। চানিও বলে যে 3টে ইন্টারভিউ রয়েছে, একটা ফটোশ্যুট রয়েছে। সাদাও বলে সমস্ত কিছু টাইম মতো মেনটেন করবে। চানিও বলে কিন্তু কিছুদিন পরে যে কনসার্ট রয়েছে সেটা কি করে হবে। সাদাও বলে এত চিন্তা করতে হবে না, হয়তো তার আগেই আমরা আবার আগের মতো হয়ে যাব। চানিও বলে ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে কালকে সন্ধে 7টার সময় প্রেসিডেন্টের সঙ্গে আমার ডিনার ডেটে যাওয়ার কথা। সাদাও বলে তুমি যাবে তো যাবে, তাতে আমার কোনো অসুবিধা নেই। চানিও বলে আমি যাব মানে এখন তো আমার বদলে তোমাকে যেতে হবে। এটা শুনে সাদাও একেবারে অবাক হয়ে যায়, মানে এখন সেই অফিসের প্রেসিডেন্টের সঙ্গে ওকে ডিনার ডেটে যেতে হবে। আনুয়ের ভেতরে থাকা সাদাও বলে যে আমার সমস্ত কাজ করতে হচ্ছে, তাহলে তোমাকেও আমার কাজগুলো করতে হবে। সাদাও তখন আর কি করবে, মেনে নেয় এটা। এরপরে চানিউ চলে আসে সাদাওয়ের বাড়িতে, আর চানিউ সেই সময় সাদাওকে মেকআপ করে দিচ্ছিল, কারণ আজকেই সেই ডিনার ডেটে যাওয়ার কথা, তাই সাদাওকে একটু সুন্দর করে সেজে গুজে যেতে হবে। আর সাদাও তো এরকম কিছুতেই মেয়েদের মতো মেকআপ করতে চায় না, তাই চানিউকে ধরে ও খুব মারে। সন্ধ্যা হয়ে গেলে সেই প্রেসিডেন্ট আর সাদাওকে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে বসে থাকতে দেখা যায়। আর প্রথম ডেটে এসেছে, তবুও সাদাওয়ের হাবভাব তো ছেলেদের মতো, তার ওপর মেয়েদের মতো কোনো আচরণই করছে না। এসব দেখে সেই প্রেসিডেন্ট তো একেবারে অবাক হয়ে যায়। আসলে প্রেসিডেন্টের বলা কাজটা সাদাও করতে পেরেছে, চানিউকে অফিসে আনতে পেরেছে, এই জন্যই প্রেসিডেন্টের সঙ্গে আজকে ডিনারে এসেছে সাদাও। ওদের বেশ কিছুটা দূরে পেছনের টেবিলেই চানিউ বসেছিল, আর চানিউয়ের ভেতরে থাকা সাদাও তখন সাদাওকে ইশারা করে বলছে যে মেয়েদের মতো আচরণ করো, ঠিকঠাক করে ব্যবহার করো। সাদাও সেই সময় নাটক করতে থাকে কিভাবে মেয়েদের মতো করতে হয়। সেই প্রেসিডেন্ট বলে যে চানিউয়ের সঙ্গে তোমাকে বেশ খানিকটা ক্লোজ লাগলো, তোমাদের মধ্যে কি শুধুই কাজের সম্পর্ক আছে? সাদাও বলে এটা জিজ্ঞাসা করছো কেন? প্রেসিডেন্ট বলে না, সেদিন তোমরা রুমে আলাদা করে কথা বলছিলে না, সেই জন্যই জিজ্ঞাসা করছি। সাদাও বলে সেটা তো তোমার জন্যই, তোমার সাথে কাজ করছি বলেই এত কথা বলছিলাম। তো বোঝা যায় এই প্রেসিডেন্ট একটু একটু লাইক করে সাদাওকে। প্রেসিডেন্ট বলে তুমি কিন্তু আগের থেকে অনেক বদলে গেছো, আগে সবসময় চুপচাপ থাকতে, আর এখন তোমার মধ্যে যেন একটা কনফিডেন্স এসেছে। কিন্তু প্রেসিডেন্টের মুখে সাদাওয়ের এইসব কথাগুলো শুনতে মোটেই ইচ্ছে করছিল না। পেছন থেকে চানিউ সে সময় ইশারা করে বলে যে প্রেসিডেন্ট যা যা বলছে সব কথা ভালোভাবে শুনবে আর অ্যাকসেপ্ট করবে। সাদাও ইশারা বলছে যে মনে হচ্ছে প্রেসিডেন্ট পাগল হয়ে গেছে। প্রেসিডেন্ট তখন একটা ছোট্ট প্যাকেট সাদাওয়ের দিকে এগিয়ে দেয়। সাদাও তখন আর কি করবে, ওই প্যাকেটটা নিয়ে নেয়, আর তারপর দুজন মিলে একসঙ্গে ড্রিঙ্ক করতে থাকে। পরের দিন চানিউকে কিছু প্রোডাক্টের ফটোশ্যুটে দেখা যায়, সেখানে ও এমন এমন পোজ দিচ্ছিল, সেখানকার যে ফটোগ্রাফার ছিল তার কিছুই ভালো লাগছিল না। ফটোগ্রাফার তখন অনেক রেগে গিয়ে 5 মিনিটের ব্রেক দেয়। চানিউ সে সময় মিঞ্জুকে জিজ্ঞাসা করে যে ফটোগ্রাফার কি রেগে গেছে? মিঞ্জু বলে না না, আমাদের মাত্র 5 মিনিট ব্রেক দিয়েছে। সেই ফটোশ্যুট করার পরে রেস্ট রুমে রেস্ট নিচ্ছিল চানিউ, সেই সময় ওর কাছে মিঞ্জু আসে। মিঞ্জু এসে এর পরে আজকে কি কি কাজ রয়েছে সে সমস্ত কিছু বলতে থাকে। চানিউ তখন বারবার ধরে নিজের ঠোঁটে হাত দেয়, যেহেতু চানিউয়ের ভেতরে সাদাও রয়েছে, আর সাদাও সবসময় এটাই করতো। মিঞ্জু তখন বলে আপনি বারবার করে এরকম ঠোঁটে হাত দেবেন না, আপনি জানেন আপনার এই হঠাৎ করে বদল দেখে আমার অন্য একজনের কথা মনে পড়ছে। চানিউ জিজ্ঞাসা করে কার কথা মনে পড়ছে? মিঞ্জু বলে কারোর না। কিছুক্ষণ পরে সাদাও চানিউকে ফোন করে আর ডাকে। রাত হয়ে গেলে সাদাওয়ের কথা মতো চানিউ কোম্পানিতে চলে আসে। সাদাও বলে আজকে তোমাকে প্র্যাকটিস করাবো। আসলে যেহেতু কিছুদিন পরে কনসার্ট রয়েছে, সেই জন্য এখন চানিউকে তো রেডি করাতে হবে। চানিউয়ের ভেতরে এখন সাদাও রয়েছে, সে যে ভালো করে নাচ করতে পারে না, গান করতে পারে না। এখন যদি স্টেজের ওপর উঠে ও উল্টোপাল্টা কাজ করে তাহলে তো চানিউয়ের ফ্যান ফলোয়ার্স কমে যেতে পারে। আর সেই জন্যই সাদাও এখন চানিউকে ডান্স করা আর গান করা শেখাতে থাকে। এই সময় সাদাও একেবারে অবাক হয়ে যায় এটা দেখে যে চানিউ কত তাড়াতাড়ি সমস্ত কিছু তুলে ফেলতে পারলো। যে নাচ গান কিছু জানে না তার পক্ষে এত তাড়াতাড়ি এগুলো শিখে নেওয়া সম্ভব নয়। চানিউয়ের ভেতরে থাকা সাদাও বলে আমি আসলে K-pop স্টার হওয়ার জন্য ট্রেনিং নিয়েছিলাম, আর সেই জন্যই অল্প একটু আধটু নাচ গান জানি। এটা শুনে খুব অবাক হয়ে যায় সাদাও। আসলে কোরিয়ার বিভিন্ন K-pop কোম্পানি বিভিন্ন দেশে নিজেদের ক্যাম্পেইন করে, আর সেখান থেকে সব থেকে ট্যালেন্টেডদের ওরা নিজেদের কোম্পানিতে নিয়ে নেয়, ঠিক যেমনটা থাইল্যান্ডের ক্যাম্পেইনে লিজাও পেয়েছিল, আর সেখান থেকেই লিজা এখন ওয়ার্ল্ডের বেস্ট K-pop স্টার হয়ে গেছে। এরকমই একদিন যখন ও কোরিয়াতে প্র্যাকটিস করছিল, সেই সময় একজন বলে যে তোমাকে ডিরেক্টর ডাকছে। সাদাও তখন চলে যায় সেই কোম্পানির ডিরেক্টরের সঙ্গে দেখা করতে।
তবে সেই ডিরেক্টর এতটাই খারাপ ছিল যে সাদাওকে ভুলভাল ইশারা করছিল, তাই সাদাও ঠিক করেছিল সে আর ট্রেনিং নেবে না, আর কে পপ স্টার হওয়ার স্বপ্নটাও সে শেষ করে ওখান থেকে আবারও ভিয়েতনামে ফিরে এসেছিল। সাদাও তখন বুঝতে পারে যে চানিউয়ের মানে সাদাওয়ের কত কষ্ট। তাই সাদাওয়ের স্বপ্ন যে সবাই যেন ওর অটোগ্রাফ চাইতে আসে, ওর ছবি তোলে, যেন ওকে সবাই একটা সেলিব্রিটি মনে করে। আর এখন চানিউয়ের শরীরে গিয়ে এগুলো সমস্ত কিছু যখন সাদাও পাচ্ছে তখন সাদাওয়ের তো ভীষণ ভালো লাগছে। ওরা দুজন তখন দুজনের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে অনেক গল্প করতে থাকে আর দুজনের মধ্যে বেশ সুন্দর একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। সাদাও তখন বলে এই জায়গাটাতে প্রচণ্ড গরম লাগছে। চানিউ বলে তাহলে তোমাকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাই। ওদের দুজনের এই সমস্ত কথাগুলো আড়াল থেকে ওই হিরোটা শুনছিল, যাকে নিয়ে চানিউয়ের বাবা নতুন করে কন্ট্রাক্ট করবে বলে ভাবছে। চানিউয়ের পর সাদাওকে নিয়ে চলে আসে কোল্ড স্টোরেজে, যেখানে বিভিন্ন রকমের খাবার আর জিনিসপত্র রেখে দেওয়া হয় অনেকদিন ভালো থাকবে বলে। যেহেতু সাদাওয়ের সেই সময় গরম লাগছিল তাই চানিউ ওকে এখানে নিয়ে এসেছে যাতে ও ঠান্ডা লাগে। চানিউ বলে এখানে কিছুক্ষণ থাকার পর আমাদের গা ঠান্ডা হয়ে যাবে, তারপর আমরা আবারও ট্রেনিং শুরু করব। সাদাও তখন বলে ঠিক আছে। এই সময় বাইরে ওই লোকটাকে দেখা যায় যে ওদের কথাটা শুনছিল, আর সেই লোকটা তখন বাইরের থেকে দরজাটা লক করে দেয়। ওই সময় ওখানে থাকা যে সিকিউরিটি গার্ড সে ওটা দেখতে পায়, সেই জন্য ওই লোকটা দরজাটা লক করে তাড়াতাড়ি করে ওখান থেকে পালাতে যায়। আর সেই সময় দেখা হয়ে যায় সেই প্রেসিডেন্টের সঙ্গে, কিন্তু লোকটা ওখানে একটু না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। প্রেসিডেন্টের তখন কেমন একটু সন্দেহ হয় যে কি হলো, হঠাৎ করে লোকটা পালিয়ে গেল কেন। অন্যদিকে ওই ঘরের মধ্যে অনেকক্ষণ থাকার জন্য চানিউয়ের তখন বেশ ঠান্ডা লাগছিল। চানিউ বলে চলো এবার আমরা বেরিয়ে যাই। সাদাও বলে না, আমার গা এখনো ঠান্ডা হয়নি, আমার গা ঠান্ডা হলে তবে আমি বেরোবো। এরপর দুজন মিলে যখন ওখান থেকে বেরোতে যাবে তখন দেখে যে দরজাটা বাইরে থেকে নিশ্চয়ই কেউ লক করেছে, না হলে কোনোভাবেই দরজাটা খুলছে না। এটা দেখে দুজনেই অনেক ভয় পেয়ে যায়। এদিকে দুজনের কাছেই ফোন নেই যে বাইরে কারোর সঙ্গে ওরা যোগাযোগ করবে। ওই ঠান্ডার মধ্যে বসে ওরা দুজন সেই সময় অনেক গল্প করতে থাকে, নিজেদের মধ্যে বেশ কিছু কথা শেয়ার করতে থাকে। চানিউ বলে যে তার মা মারা গিয়েছে আর এখন যে মাকে দেখানো হচ্ছে সেটা তার বাবার দ্বিতীয় স্ত্রী, এই জন্যই এই মাকে চানিউ একদম সহ্য করতে পারে না। এরকমভাবে অনেকটা সময় কেটে যায় আর ওদেরও শরীর অনেকটা খারাপ হয়ে যায়, কারণ ভেতরটা অনেকটা ঠান্ডা। তাই দুজন দুজনকে তখন জড়িয়ে ধরে থাকে যাতে ওদের গাটা একটু গরম থাকে। সেই সময় ওই কোল্ড স্টোরেজের বাইরে মিনজু আর প্রেসিডেন্ট চলে আসে সিকিউরিটি গার্ডকে নিয়ে আর তাকে দিয়ে দরজা খোলায়। আর তারপর ওরা সবাই মিলে কোল্ড স্টোরেজের ভেতর এসে দেখে যে সাদাও আর চানিউয়ের অবস্থা তেমন একটা ভালো না। এরপরে সাদাও আর চানিউ দুজনকেই হসপিটালে ভর্তি করা হয়। আর সেই সময় মিনজু চানিউয়ের দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই চানিউয়ের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই চানিউ সেই সময় জিজ্ঞাসা করে যে সাদাও কোথায়, ও কেমন আছে। পাশে তাকাতেই ও দেখতে পায় সাদাও ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল, আর এটা দেখে খুব ভয় পেয়ে যায় চানিউ। চানিউ বলে সাদাওয়ের কি হয়েছে, সাদাও কেন এখনো শুয়ে রয়েছে। মিনজু বলে আপনি ওই কোল্ড স্টোরেজে কেন গিয়েছিলেন। প্রেসিডেন্ট বলে যে তোমাকে জড়িয়ে ধরে রেখেছিল বলেই তুমি ঠিক আছো, আর সাদাওয়ের বডি টেম্পারেচার অনেক কমে গেছে, ডাক্তার বলেছে ও ঠিকই আছে, তবে কিছুক্ষণ পরেই ওর জ্ঞান ফিরে আসবে। এটা শুনে চানিউ অনেকটা নিশ্চিন্ত হয়। প্রেসিডেন্টের তখন একটা ইম্পর্টেন্ট কল এসে যাওয়ায় ওই কাজের জন্য ওখান থেকে প্রেসিডেন্ট চলে যায়। সেই সময় মিনজু কেমন সন্দেহের চোখ দিয়ে চানিউয়ের দিকে তাকায়, যেটা দেখে চানিউ বেশ খানিকটা ভয় পেয়ে যায় আর এই ব্যাপারটাকে ইগনোর করার জন্য অন্যরকম ভান করতে থাকে আর বলে ওঠে আমার ভীষণ পেট ব্যথা করছে, আমাকে এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে। চানিউ যখনই ওখান থেকে চলে যাচ্ছিল মিনজু তখন চানিউকে সাদাও বলে ডাকে। চানিউ সেই সময় সেই ডাকে সাড়া দেয় আর তারপর বুঝতে পারে যে মিনজু আসলে এতদিনে ধরে ফেলেছে যে চানিউয়ের ভেতরে আসলে সাদাও রয়েছে। ঠিক সেই সময়ই সাদাওয়ের জ্ঞান ফেরে আর মিনজু চানিউ দুজন মিলেই সাদাওয়ের কাছে ছুটতে চলে আসে। সাদাও জিজ্ঞাসা করে মিনজু তুই কবে থেকে বুঝতে পারলি যে আমরা দুজন অদল বদল হয়ে গেছি। মিনজু বলে তোদের দুজনকে যে কাছ থেকে চেনে সে তোদের দুজনকে দেখলেই বুঝে যাবে যে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। এই যেমন তুই সবসময় লাজুক স্বভাবের মেয়ে, কম কথা বলিস, সে এখন যেন কেমন একটা হিরো হিরো ভাব। আর এদিকে আমার বসকে দেখ, যার মধ্যে আগে কনফিডেন্সের অভাব ছিল না সে এখন মেয়েদের মতো হাঁটে, মেয়েদের মতো কথা বলে আর সারাক্ষণ ঠোঁটে হাত দিয়ে বসে থাকে।
এসব শুনে দুজনেই তখন হাসতে থাকে। মিঞ্জু বলে, যাই হোক, প্রেসিডেন্ট ওখানে জাং নামের সেই হিরোকে দেখেছে, তো প্রেসিডেন্ট সন্দেহ করছে ওই জাং হয়তো কোল্ড স্টোরেজের বাইরে লক করে দিয়েছে তোদেরকে। এটা শুনে চানিউ বেশ চিন্তায় পড়ে যায় আর বুঝতে পারে যে চানিউ আর সাদাওকে ওই কোল্ড স্টোরেজের ভেতরে আটকে মেরে ফেলার জন্যই জাং এরকম করেছে। সাদাও বলে, আমাদের দলে আরও লোকের প্রয়োজন। চানিউ বলে, কিন্তু আমাদের কথা বিশ্বাস করবে এমন আর কে আছে? সাদাও বলে, আরও দুজন আছে যারা আমাদের কথা বিশ্বাস করবে। এরপর সেই সাদাওয়ের বেস্ট ফ্রেন্ড বুটা আর তার বয়ফ্রেন্ডকে ডাকা হয়। সাদাও আর চানিউ যখন নিজেদের এই আত্মা বদলের কথা ওদের দুজনকে বলে, প্রথমে তো ওরা দুজন কিছুতেই বিশ্বাস করছিল না। চানিউ সেই সময় দাও যেরকম ড্রিঙ্ক করলে করে সেরকম অ্যাক্টিং করে দেখায়, আর যেটা দেখে বুটা একেবারে অবাক হয়ে যায়, কারণ বুটার সঙ্গেই প্রায় সময় সাদাও ড্রিঙ্ক করে। তাই সাদাও মাতাল হয়ে গেলে কি করে সেটা বুটার থেকে ভালো কেউ জানে না। আর এইবার বুটা কিন্তু সাদাওকে ঠিক চিনতে পেরে যায় যে ওই চানিউর ভেতর রয়েছে। বুটা তখন চানিউকে শক্ত করে জড়িয়ে ধরে। এটা দেখে বুটার যে বয়ফ্রেন্ড সে তো পাগল হয়ে যায়। যতই হোক ওর গার্লফ্রেন্ড বুটা একটা ছেলেকে জড়িয়ে ধরেছে। বুটার বয়ফ্রেন্ড সেই সময় বুটাকে ধারে সরিয়ে নিয়ে আসে আর বলে, তুমি ওকে এত জোরে জড়িয়ে ধরেছো কেন? বুটা বলে, তাতে কি হয়েছে, ও তো আমার বেস্ট ফ্রেন্ড সাদাও, আমি ওকে জড়িয়ে ধরতেই পারি। বুটার বয়ফ্রেন্ড বলে, তোমার কোরিয়ান ছেলে যে এত পছন্দ সেটা তুমি আমাকে আগে তো বলোনি। বুটা তখন আবারও সাদাওয়ের কাছে এসে ওকে ছুতে থাকে বারবার, যেটা ওর বয়ফ্রেন্ড কিছুতেই মেনে নিতে পারে না। অন্যদিকে সেই স্টেজের ওখানে প্রেসিডেন্ট আর সেই হিরো জাংকে দেখা যায়। ওরা দুজনে তখন প্ল্যান করে যে এই স্টেজে কিছুতেই চানিউকে নাচতে দেওয়া যাবে না, তাতে করে ভিয়েতনামে চানিউয়ের সফলতা আরও বেশি বেড়ে যাবে, আর সেটা চানিউয়ের বাবা কিছুতেই মেনে নেবে না। তাই ওরা দুজনে চানিউয়ের ক্ষতি করার জন্য প্ল্যানিং করতে থাকে। আর ঠিক সেই সময় ওখানে চানিউ চলে আসে। চানিউ বলে, তোমরা আমার ক্ষতি করার জন্য কি প্ল্যান করেছো? এ তো সেই সময় ধরা পড়ে যায়, কি বলবে এখন? আর কোনো কথা না বলে চানিউ ওখান থেকে চলে যায়। স্টেজ থেকে আড়ালে এসে চানিউয়ের বাবা জাংকে খুব জোরে মারে, কারণ ও স্টেজের ওখানে এই প্ল্যানগুলো করার জন্য। আর দায়িত্ব দেয় যে তোমাকে চানিউকে কিডন্যাপ করতে হবে, আর তুমি যদি এটা ঠিকঠাক করে না করতে পারো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এরপর দেখতে দেখতে সেই কনসার্টের দিন চলে আসে, যেখানে চানিউ স্টেজের ওপর দাঁড়িয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখন চানিউ শুধুমাত্র একা নয়, ওর ভেতরে রয়েছে সাদাও, যে স্বভাবে প্রচণ্ড ভীতু। সে সামনে যখনই দেখতে পাচ্ছে এত লোক ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, এটা দেখে চানিউয়ের তো ভীষণ ভয় করছিল। স্টেজের নিচেই একদম সামনে দাঁড়িয়েছিল সাদাও। চানিউ যখনই সাদাওয়ের দিকে তাকায়, সাদাও তখন চিৎকার করে বলে, চানিউ তুমি আজকে ফাটিয়ে দেবে, তুমি ঠিক জিততে পারবে সমস্ত কিছু। এই কথাটা শুনে চানিউয়ের ভেতরে থাকা সাদাও অনেকটা কনফিডেন্স পেয়ে যায়। আর তারপরে শুরু হয়ে যায় কনসার্ট, যেখানে চানিউয়ের ভেতরে থাকা সাদাও আজকে সত্যি স্টেজ ফাটিয়ে দিচ্ছে। মানে সে সত্যি দারুণ ডান্স করছে, একদম একটা কে-পপ স্টারের মতো। যেটা দেখে সাদাও, যার ভেতরে রয়েছে চানিউ, সে প্রচণ্ড প্রাউড ফিল করতে থাকে সাদাওয়ের জন্য। সাদাওয়ের একটা স্বপ্ন ছিল সে স্টেজে এরকম কে-পপ স্টারের মতো নাচ করবে, আর সেই স্বপ্ন আজকে সাদাওয়ের পূর্ণ হয়েছে। ওটা চানিউকে সেই সময় অনেক চিয়ার করতে থাকে, কারণ চানিউয়ের ডান্সও দারুণ লাগে। সেই সময় প্রথম পারফরমেন্স শেষ হয়ে গেলে চানিউ স্টেজ থেকে বাইরে আসতেই ওকে বেশ কয়েকটা গুন্ডা চারিদিক দিয়ে ঘিরে ফেলে। চারিদিকে এত গুন্ডা দেখে খুব ভয় পেয়ে যায় চানিউ। ঠিক সেই সময় সেই হিরো জাং ওখানে আসে আর বলে, আজকে আমি প্রতিশোধ নেব। ওই গুন্ডাগুলো সেই সময় চানিউকে ধরে নিয়ে ওখান থেকে চলে যায়, আর এটাই দেখতে পায় দূর থেকে মিঞ্জু এটা দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। ওই গুন্ডাগুলো আর হিরো জাং একটা অন্ধকার রুমে এনে চানিউকে বন্ধ করে রাখে। হিরো জাং বলে যে কনসার্ট শেষ হওয়া পর্যন্ত আজকে তোমাকে এখানেই বন্ধ থাকতে হবে। আসলে এরা এটা ইচ্ছে করে করছে যাতে সবাই মিলে চানিউকে খারাপ বলে। তারপরে ওরা সবাই মিলে ওখান থেকে চলে যায়। সেই সময় চানিউ দরজাটা খোলার অনেকবার করে চেষ্টা করে, কিন্তু কিছুতেই ও ওটা করতে পারে না। চানিউর তখন মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল, কি করবে কিছু বুঝতেই পারছিল না। অন্যদিকে কনসার্টের ওখানে প্রত্যেকে অপেক্ষা করছে আরেকটা শোয়ের জন্য, কেন এতক্ষণ চানিউ স্টেজের ওপর উঠে আসছে না। এটা দেখে সাদাওয়েরও তখন অনেক চিন্তা হচ্ছিল যে কি হলো হঠাৎ করে চানিউয়ের। সেই সময় ওখানে মিঞ্জু ছুটতে চলে আসে সাদাওয়ের কাছে আর বলে যে কিছু লোক চানিউকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা শুনে সাদাও তো একেবারে অবাক হয়ে যায়। এরপর বুটা আর ওর বয়ফ্রেন্ড যখন চানিউকে খুঁজতে যাচ্ছিল, ঠিক সেই সময় প্রেসিডেন্টের সঙ্গে ওদের দেখা হয়ে যায়।
প্রেসিডেন্টকে তখন বুটা সমস্ত কিছু খুলে বলে, তাই প্রেসিডেন্ট বলে আমিও চানিউকে খুঁজতে তোমাদেরকে হেল্প করব। স্টেজের ওখানেই সেই গুন্ডাগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই সময় ওখানে বুটা আসে আর নিজের মেয়েলি রূপ দেখাতে থাকে যাতে ওরা বুটার রূপে পাগল হয়ে যায়। কিন্তু এটা দেখে একজন গুন্ডা আবার বমি করে ফেলে। এই সময় বুটার বয়ফ্রেন্ড আর প্রেসিডেন্ট ওই দুজন গুন্ডাকে পেছন থেকে আঘাত করে, আর তারপর ওরা সবাই মিলে চলে আসে চানিউয়ের কাছে ওকে উদ্ধার করতে। বুটার বয়ফ্রেন্ড বলে আমাদের কাছে একদম সময় নেই, তোমাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে স্টেজে উঠতে হবে। এটা শোনা মাত্রই তাড়াতাড়ি করে চানিউ ওখান থেকে বেরিয়ে পড়ে। চানিউ যখনই ওখান থেকে বেরোচ্ছিল ঠিক সেই সময় ও সামনে তাকাতেই দেখতে পায় সাদাওকে। সাদাও সেই সময় ছুটতে এসে চানিউকে শক্ত করে জড়িয়ে ধরে। চানিউ তখন লজ্জা পেতে পেতে বলে কি হয়েছে তোমার? সাদাও বলে আরে পাগল, তুমি জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। এটা শুনে খুবই খুশি হয়ে যায় চানিউ। চানিউ বলে আমার জন্য এত চিন্তা করা কবে থেকে শুরু হলো তোমার? এটা শুনে সাদাও তখন হাসতে থাকে। ঠিক সেই সময় পেছন থেকে ওখানে সেই প্রেসিডেন্ট চলে আসে আর বলে পেছনে তাকাও। তখনই চানিউয়ের বাবা ওখানে আসে আর সাদাওকে খুব জোরে আঘাত করে, যেটাতে সাদাও খুব জোরে ব্যথা পায়। ঠিক সেই সময় দেখা যায় চানিউয়ের শরীর থেকে এক অদ্ভুত রকমের আলো বেরোচ্ছে, আর সাদাওয়ের শরীর থেকেও ঠিক একই রকমের আলো বেরোচ্ছে। বোঝা যায় ওদের আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আর সাথে সাথে দুজন মিলেই একসাথে অজ্ঞান হয়ে যায়। ওদের দুজনকে এইভাবে দেখে সবাই মিলে খুব ভয় পেয়ে যায়। বুটা এসে চানিউকে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে আর সাদাও সাদাও করে ডাকতে থাকে। কিছুক্ষণ পরেই সাদাওয়ের সে সময় জ্ঞান ফেরে। সাদাও বুটাকে দেখতেই বুটাকে ডাকে। বুটা দেখে যে সাদাওয়ের জ্ঞান ফিরে এসেছে। সাদাও তখন দেখতে পায় যে ও আবারও ওর নিজের শরীরেই ফিরে এসেছে, যেটা দেখে সাদাও খুব খুশি হয়ে যায়। বুটা তখন খুব খুশি হয়ে যায়, তার মানে এটা সত্যি সত্যি এখন চানিউ। ও তো চানিউকে অপ্পা বলে কিস করতেই যাবে, এই সময় চানিউয়ের জ্ঞান ফিরে আসে আর বুটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন বুটার যে বয়ফ্রেন্ড ছিল সে চলে আসে আর বুটাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়, যেটা দেখে সাদাও আর চানিউ দুজনেই হাসতে থাকে। এরপর চানিউ সাদাওকে উঠে দাঁড়াতে হেল্প করে। চানিউ বলে চলো। সাদাও বলে কোথায় যাব? চানিউ বলে আমাদেরকে যে কনসার্টটা শেষ করতে হবে। অন্যদিকে স্টেজের ওখানে মিঞ্জু অপেক্ষা করছিল কখন চানিউ সাদা ওরা আসবে। ঠিক সেই সময় ওরা সবাই চলে আসে, আর এবার ওদের দুজনকে দেখেই মিঞ্জু বুঝতে পারে অদল বদলটা ওদের মধ্যে আসলে হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে। তবে এক্ষুনি চানিউকে স্টেজে উঠতেই হবে। এরপর চানিউ নতুন লুকে স্টেজের ওপর ওঠে আর সুন্দর করে পারফরমেন্স করে, যেটা দেখে খুব খুশি হয়ে যায় সাদাও। চানিউ তখন পারফরমেন্স শেষ করে ছুটতে চলে আসে স্টেজের নিচে সাদাওয়ের কাছে আর এসে বলে আজকে তোমাকেও এই স্টেজে পারফর্ম করতে হবে, যেটা শুনে একেবারে অবাক হয়ে যায় সাদাও। সাদাও বলে তুমি কি পাগল হয়েছো? আমি কি করে এই স্টেজের ওপর পারফর্ম করব? চানিউ বলে আমি জানি তুমি খুব সুন্দর গান করতে পারো, তাই তুমি আজকে আমার সঙ্গে গান করবে। এরপর সাদাও তো অনেক ভয়ে ভয়ে স্টেজে উঠে পড়ে আর ঠিক আগের বারের মতোই ও ভীষণ ভয় পেতে থাকে কি করে গান করবে, তাই কিছুতেই ও গানটা শুরু করতেই পারছিল না। ঠিক সেই সময় স্টেজের পাশ থেকে গান গাইতে গাইতে চলে আসে চানিউ, যাকে দেখে অনেকটা কনফিডেন্স পেয়ে যায় সাদাও। তাই ওরা দুজন মিলে তখন একসঙ্গে গান করা শুরু করে। দেখা যায় ওই কনসার্টে যারা যারা উপস্থিত ছিল সেই সমস্ত অডিয়েন্স ওদের দুজনের গান খুব এনজয় করতে থাকে। এভাবে ওদের গান শেষ হয়ে যায় আর সবাই হাততালি দিতে থাকে, যেটা দেখে সাদাও ভীষণ খুশি হয়ে যায় আর বুঝতে পারে যে ও আসলেই অনেক ভালো গান গাইতে পারে। পরের দিন সকাল হয়ে গেলে সাদাওকে ওর বাড়িতে ঘুমিয়ে থাকতে দেখা যায়। ঠিক সেই সময় চানিউ ওকে ফোন করে আর সকাল সকাল চানিউর থেকে ফোন পেয়ে সাদাওয়ের মুখে একটা হাসি ফোটে। চানিউ ফোন করে বলে যে 15 মিনিটের মধ্যে তোমাকে আমার সঙ্গে দেখা করতে আসতে হবে, যেটা শুনে সাদাও তো ধরফর করে উঠে পড়ে যে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোবে কিভাবে। এরপর সাদাও কোনো রকমের তাড়াতাড়ি করে রেডি হয়ে ছুটতে ছুটতে চলে আসে চানিউয়ের সঙ্গে দেখা করতে। চানিউ বলে তুমি সব সময় দেরি করে আসো। সাদাও বলে আমি তো ঘুমাচ্ছিলাম। যাই হোক তুমি আমাকে এত তাড়াহুড়ো করে ফোন করে ডাকলে কেন সেটা বলো। চানিউ একটু লজ্জা পেয়ে বলে কারণ আমি তোমাকে মিস করছিলাম। এটা শুনে সাদাও খুব খুশি হয়ে যায় আর বলে আমাদের তো কালকেই দেখা হয়েছে। চানিউ বলে সেটা তো কালকে হয়েছে, আজকে তো সবে দেখা হলো। আমার তো এখন মনে হচ্ছে আমাদের রোজ দেখা হলেই ভালো হয়। এই কথাটা শুনে সাদাও তখন একটু লজ্জা পেতে থাকে। চানিউ তখন ভিয়েতনামিজ ভাষায় আই লাভ ইউ বলে সাদাওকে। এটা শুনে সাদাও হাসে আর বলে এই সেন্টেন্সটা তোমাকে ভিয়েতনামিজ ভাষায় কে শিখিয়েছে? বলো বলো, তুমি না বললে আমি কিন্তু তোমাকে কিছুতেই ছাড়বো না।
চানু সেই সময় সাদাওয়ের হাতটা ধরে আর স্টাইল করে একটা ব্রেসলেট পরিয়ে দেয়। চানু দেখায় যে ওই সেম ব্রেসলেট ও নিজের হাতেও পরে, যেটা দেখে সাদাও তো দারুণ খুশি হয়ে যায়। চানু তখন চিৎকার করে কোরিয়ান ভাষাতে আই লাভ ইউ বলে, যেটা শুনে সাদাও তো আরো বেশি করে অবাক হয়ে যায় আর দারুণ খুশি হয়ে যায়। সাদাও বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর তারপরেই সাদাওকে প্রথমবারের মতো কিস করে চানু। আর এভাবেই একটা রোমান্টিক সিন দিয়ে আজকে আমাদের গল্পটা শেষ হয়ে যায়।